ওয়েলকাম টু এসকেবি আর্ট। আজকে আমরা আরেকবার শিখে নেব গেস্টার ড্রয়িং বা জেস্টার ড্রয়িং, যেটাই বলো না কেন। তো জেস্টার ড্রয়িং করার আসল যে নিয়ম সেটা আমি আরেকবার বুঝিয়ে বলি। সেটা হচ্ছে 10 সেকেন্ডের থেকে শুরু করে 5 মিনিটের মধ্যে যদি কোনো ড্রয়িং করা হয়, একটা জিনিসকে ভালোভাবে দেখে, সেটা যদি একবার দেখে ভালোভাবে করা হয়, যেভাবেই হোক, হিজিবিজি করে হোক, যেভাবেই হোক, সেটাকে বলা হয় জেস্টার ড্রয়িং। এখানে কি করে শিল্পী অল্প সময়ের মধ্যে 10 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে পুরো কাজটা সেরে ফেলে। কোনো মডেল হতে পারে, কোনো অঙ্গভঙ্গি হতে পারে তুমি চিড়িয়াখানায় বসে আছো, বাঘ সিংহ ইত্যাদি দেখে আঁকছো। এই ধরনের ড্রয়িংগুলো, এই ধরনের ফিগারগুলো দেখে যখন আঁকে, এছাড়া যেমন লাইভ ড্রয়িং হয় কলেজে, সেক্ষেত্রেও লাগে। এর প্রাথমিক যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো কি, জেস্টার ড্রয়িং আমি কেন করব, জেস্টার ড্রয়িং করার উদ্দেশ্যটা কি, আমি কেন করতে যাব? গতিশীলতা বাড়ানোর জন্য। হাতের গতিশীলতা, অর্থাৎ যে শিল্পী আঁকছে, শিল্পীর হাতের গতি, ড্রয়িং করার গতি বাড়বে এবং ড্রয়িং করার যে নলেজ সেটাও বাড়বে। এক্ষেত্রে এখানে কি কি খেয়াল রাখতে হবে জেস্টার ড্রয়িংয়ে? জেস্টার ড্রয়িংয়ে যেগুলো খেয়াল রাখতে হবে, যে গতিশীল মানব চিত্র হতে হবে, পেশিগুলো কেমন আছে সেটা দেখতে হবে, অঙ্গভঙ্গি কেমন আছে, বিশেষ করে দেখতে হবে পেশিগুলো, তার শিরা উপশিরা পেশিগুলো কোনটা কেমনভাবে রয়েছে সেটা শুধু দেখতে হবে। এখানে ফেস ম্যাটার করে না, এখানে ওটা কোনো ম্যাটার করে না, সে তার আই ফোকাস কোন দিকে রয়েছে এটা ম্যাটার করে না। শুধু গতিশীল ছবি হবে এবং গতিশীল ছবিতে প্রাণ দিতে হবে, মানে ছবিতে প্রাণ থাকতে হবে এক কথায়। কিছু কিছু শিল্পী আছে যারা এই ড্রয়িংটাকে জেস্টার ড্রয়িংয়ের আগে তারা লোমিস মেথড দিয়ে ফেস এঁকে নেয়, সেটাও করতে পারো। লোমিস মেথড দিয়ে ফেস এঁকে নিয়ে তারপর জেস্টার ড্রয়িংয়ের নিচেরটুকু করলে তাতে কি হয়, পরে ফেসটা আনা যায়, যেহেতু লোমিস মেথড অলরেডি করা থাকে। বারবার অনুশীলন করলে তবেই এটা সম্ভব হয়। শিল্পীকে বারবার কঠোর পরিশ্রম করে, কঠোর স্বতঃস্ফূর্তভাবে বারবার করে মডেল প্র্যাকটিস করলে তবেই তারা এরকমভাবে আনতে পারে, এক একটা ফিগার আনতে পারে। দ্রুততা এত সহজে আসে না, দ্রুততা, নান্দনিকতা এত সুন্দর পরিশ্রম ছাড়া আসে না। যেটা যেমন আমি এখানে যেমন করেছি, এটা একবারে হয়নি, অনেকবার করার পর তারপর এটা এসছে, তারপর সেটা আমি ফাইনাল করে তোমাদেরকে এখানে তুলে ধরেছি। তো কোন ধরনের ছবি তোমরা বিবেচনা করে নেবে, কোনো খেলোয়াড়ের ছবি, কোনো খেলোয়াড়, কোনো শিল্পী, কোনো অঙ্গভঙ্গি, এই ধরনের ছবিগুলো তোমরা বেছে নেবে, তাহলে সেগুলো ড্রয়িং করার ক্ষেত্রে ভালো হবে। সহজ সরল নেবে, ক্রিকেট হতে পারে, ক্রিকেটের কোনো ব্যাটসম্যান বা কোনো বোলার বল করছে, এগুলো হতে পারে। অঙ্কন হতে হবে স্বপ্রশিক্ষিত, মানে হচ্ছে নিজে শিক্ষা নেওয়া। জেস্টার ড্রয়িং হচ্ছে নিজে শিক্ষা নেওয়া। নিজে যত জেস্টার ড্রয়িং করবে তত তোমার ড্রয়িংয়ের প্রাণ আসবে, তত ভালো হবে। যেমন এই ড্রয়িংটা আমি মোটামুটি 3 মিনিটে শেষ করে ফেলেছি। এবার আমি আরেকটা ড্রয়িং দেখাচ্ছি। এখানে একটি মেয়ে ডান্স ফর্ম দেখাচ্ছে মেবি। তো এইটাকে কি করে আঁকবে, এটা আঁকা খুবই সহজ। একই নিয়ম, মাথা থেকে শুরু করবে, ব্যাস পায়ে এসে থামবে, ঠিক আছে? এইভাবে পুনরাবৃত্তি করতে থাকো বারবার করে, বিভিন্ন ফিগার নাও। আমি যেমন পেপার থেকে কাট করে নিয়েছি, পেপার থেকে কাট করে নিয়ে সেটা আমি পাশে রেখে আঁকছি। আর এই ছবিটা সফট কপিটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। এটাও তোমরা করতে পারো, আর যদি কেউ হোয়াটসঅ্যাপে আমার কাছে চাও, ওই ফটোগুলো আমি পাঠিয়ে দিতে পারি। এটা আসলে একটি মডেল বা কোনো চরিত্র অঙ্কন করা, ক্রিয়া হতে পারে, ফর্ম হতে পারে, বা ভঙ্গি হতে পারে। অঙ্গভঙ্গি অঙ্কন প্রায়শই একটি জীবন অঙ্কন, এক কথায় একটা জীবন অঙ্কন, অধিবেশন অঙ্কন। এর মধ্যে প্রাণ থাকতে হবে। এক্ষেত্রে শিল্পীর দক্ষতা খুবই কাজে লাগে। শিল্পী চাইলে একজন মানুষকে বা একটি প্রাণীকে যে কোনোভাবেই দেখাতে পারে, কিন্তু সেটা তাকে একবার ইমাজিন করতেই হয়, কল্পনা করতেই হয়। তো সেই কল্পনাটার শক্তি কি করে বাড়বে? কল্পনা শক্তি সে জেস্টার ড্রয়িংয়ের মাধ্যমেই বাড়ায়।
যে কোনো আর্টিস্ট তার কল্পনা শক্তি জেস্টার ড্রয়িংয়ের মাধ্যমেই বাড়ায়। প্রথমে একটি ব্যক্তি বা একটি বস্তু নয়, একটি ব্যক্তি বা একটি প্রাণীকে দেখে নিল, সে কেমনভাবে হাঁটছিল চলছিল এটা মনে করে নিল, ব্যাস তারপর সে আঁকতে আরম্ভ করলো। এভাবে তার ইমাজিনেশন পাওয়ার অর্থাৎ কল্পনা শক্তি ধীরে ধীরে বাড়ে। তুমি যে কোনো জায়গা থেকে আঁকতে পারো, রাস্তার লোকজন, অভিনয়ের শিল্পী, ক্রীড়াবিদ, চিড়িয়াখানার প্রাণী ইত্যাদি যা খুশি আঁকতে পারো। ব্যাস তার মধ্যে প্রাণ থাকতে হবে, সে চলনশীল হতে হবে, এরকম কোনো চিত্র তুমি আঁকতে পারো। এটা আগেই বলেছি, পেশিগুলি খুব ভালোভাবে বোঝাতে হবে, শরীরের উপরে চামড়ার যে প্রভাব থাকে সেটাও বোঝাতে হবে। মূলত এটি কখনো ম্যাটার করে না যে ফেসটা কেমন, শুধু এটুকু বোঝালে হবে যে মানে ব্যক্তি যদি স্থূল আকার হয় মানে মোটা হয় তো যেন তোমার জেস্টারে দেখলে বোঝা যায় যে হ্যাঁ ব্যক্তি মোটা। যদি পেশিযুক্ত হয় তো তারা যেন মনে হয় যেন বাহ পেশিযুক্ত ঠিকই আছে। অর্থাৎ যদি রোগা হয় তো যেন মনে হয় তোমার ড্রয়িং দেখে মেয়েটা বা ছেলেটা বা ব্যক্তি রোগা, মোটা হলে যেন মোটা মনে হয়, এটুকু মনে হলেই হবে। যেমন আমি যেটা আঁকছি মেয়েটা বেশ পেশিবহুল, তো আমার ড্রয়িং দেখলে মনে হচ্ছে যে নেই আর ঠিক আছে মেয়েটা পেশিবহুল। এইভাবে এই পদ্ধতিতে ধীরে ধীরে ড্রয়িং করতে খুবই যত্নশীল হতে হয়, তবেই হবে। ধীরে ধীরে করতে হবে এবং প্রথমবার তোমার হয়তো 30 মিনিটও সময় লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ওটা 3 মিনিটে আসবে। যেমন আমি এখানে আরেকটি চলনশীল নিয়ে নিয়েছি, একেবারে দৌড়াচ্ছে মেয়েটি। প্রথমে একটি গোল দিয়ে সোজা একদম ব্যাকবোন থেকে শুরু করে পা পর্যন্ত একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর দেখে নাও কীভাবে করছি। একজন শিল্পী হিসেবে আমি এইটুকু বলতে পারি যে অঙ্কন শৈলী বাড়াতে গেলে অর্থাৎ ড্রয়িংয়ের যে ক্যাপাসিটি, ড্রয়িংয়ের মধ্যে যে প্রাণ সত্তা, একজন অ্যাকচুয়াল আর্টিস্ট হতে গেলে অবশ্যই তোমাকে জেস্টার ড্রয়িংয়ের উপর থেকে যেতেই হবে। এই টেকনিক তোমাকে শিখতেই হবে, নইলে না তুমি কোনো মার্কেট আঁকতে পারবে, বাজার আঁকতে পারবে, কোনো স্টেশন আঁকতে পারবে না। কারণ প্রতি মুহূর্ত এইগুলো চলনশীল। নইলে তোমাকে ওই ক্যামেরার সাহায্য নিতেই হবে, ক্যামেরা থেকে ফটো তুলে ফটো করে তার উপর সেটা দেখে তারপর করতে। এটা কোনো আর্টিস্টের ধরন নয়। আজ থেকে বহু বছর আগে এগুলো ছিল না। তখনকার সময় মানুষ এই পেন্টিংগুলো করতো কী করে? তারা এগুলো করতো একবার দেখে নিয়ে সেটাকে জেস্টার করে নিয়ে আসতো, তারপর সেটা তাকে তারা পেন্টিং করতো বসে বসে। বহু ছবি আছে, তুমি হিস্ট্রিতে পেয়ে যাবে। পলাশির যুদ্ধ হতে পারে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বিভিন্ন সিন রয়েছে সেগুলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের বিভিন্ন সিন রয়েছে, বিভিন্ন বড় বড় যুদ্ধের সিন রয়েছে, সেগুলো বড় বড় আর্টিস্টরা এঁকেছে, ইউরোপিয়ান আর্টিস্টরা। তারা জেস্টারের মাধ্যমে তারা আগে রাফ করে নিত, তারপর তারা করতো, কারণ সেই যুগে ক্যামেরা ছিল না। তারা এই মুহূর্তগুলো তাদের ড্রয়িংয়ে ক্যানভাসে তুলে ধরেছে। তো অর্থাৎ একজন আর্টিস্ট হতে গেলে তোমাকে সব থেকে বেশি যেটা দরকার এটা হচ্ছে জেস্টার ড্রয়িং। আমি মনে করি না একজন আর্টিস্টের বর্তমান যুগেও একজন আর্টিস্টের ক্যামেরা বা প্রিন্টারের কোনো প্রয়োজন আছে। একজন যদি রিয়েল আর্টিস্ট হয় তো তার ক্যামেরা বা প্রিন্টারের কোনো প্রয়োজন নেই। তো এইভাবে বারবার করে যদি তোমরা পুনরাবৃত্তি করো, বারবার করে একই চিত্র বারবার করে না নিয়ে আলাদা আলাদা চিত্র নাও, আলাদা আলাদা ছবি নাও। আমি এখানে ছবি দেখে করছি এই কারণে তোমাদের বোঝানোর জন্য। এক কথায় ছবি দেখে জেস্টার ড্রয়িং করা তো একেবারে উচিতই না। জেস্টার ড্রয়িং কখনো ছবি দেখে করতে নেই, চলমান কোনো ব্যক্তি, চলমান কোনো প্রাণী দেখে করতে হয়। ততক্ষণে সে প্রাণী থাকবে না, চলে যাবে। যতটুকু মনে রাখতে পারবে সেটাই খাতায় বা ক্যানভাসে পেজে তুলে ধরতে হবে, হিজিবিজির মাধ্যমে এঁকে, যেভাবেই হোক এঁকে। তুমি যে মেথডেই পারো না কেন, লম্বিস মেথডে পারো আর যে মেথডেই পারো না কেন, সেই মেথডের মাধ্যমে এঁকে দেখাতে হবে, সেটাই জেস্টার ড্রয়িং। আমি এখানে তোমাদের বোঝানোর জন্যে এই ছবিটা পাশে নিয়ে নিয়েছি এবং আমিও ছবি দেখেই করছি, কারণ এটা স্টুডিওতে করছি আমি। যখন আমি বাইরে করব, লাইভ করব, তখন আমি দেখাবো। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা বলো আমাকে কমেন্টে যে আপনি লাইভ করে দেখান, স্টেশনে গিয়ে করে দেখান, বা কোনো প্ল্যাটফর্মে বা কোথাও পার্কে গিয়ে করে দেখান। আমি পার্কে গিয়ে করে দেখাবো, যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রাণী সে কেমনভাবে রয়েছে ব্যাস একবার দেখে নিয়ে আমি করে দেখাবো। তো নিজেরও আগে প্র্যাকটিস করো এবং আমাকে ফিডব্যাক জানাও, তারপর আমি অবশ্যই করব। আমি অলরেডি করেছি, ভিডিও আসছে,
অপেক্ষা করো, পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং জেস্টার ড্রয়িং প্র্যাকটিস করতে থাকো। এরপর আমি জেস্টার ড্রয়িংয়ের লাইভ নিয়ে আসবো, তারপর আমি আবার লোমিস মেথডের দিকে যাব। লোমিস মেথডটা আর একবার ভালো করে শিখিয়ে নেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।